সবাইকে আরো একবার স্বাগতম আমার কথা শুনবার জন্য। আমি আপনাদের সাথে আজকের এই ভিডিওটির মধ্যে আলাপ করার চেষ্টা করব জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস বাংলাদেশে প্রতিষ্ঠা করার বিষয়ে বর্তমানে চলমান যে সকল বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে। আমি খুব মনোযোগ সহকারে বিগত কয়েক সপ্তাহ যাবত যে আলাপগুলো বাংলাদেশের অঙ্গনে চলছে এই অফিসটি স্থাপন করা নিয়ে, সেই আলাপগুলো আমি বা মিডিয়া রিপোর্টগুলো আমি অ্যানালাইসিস করেছি এবং বেশ কয়েকটি পয়েন্ট আমি নোট ডাউন করেছি আপনাদের সাথে আলাপ করার জন্য। তার মধ্যে 10টি কারণ আমি এখানে নিয়ে এসেছি এবং সেই 10টি কারণের ভিত্তিতেই আলাপটা করব যে কেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস বা ওএসসিএইচআর এর অফিস বাংলাদেশে প্রতিষ্ঠার বিরোধিতা করা হচ্ছে। কারা বিরোধিতা করছে, যদি আমি সেই আলাপটার দিকে সবার প্রথমে যাই, তাহলে সর্বপ্রথমে এটা বিরোধিতা করছে ইসলামিক যে রাজনৈতিক দলসমূহ আছে এবং ইসলামিক যেই ধর্মীয় সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো মূলত এর বিরোধিতা করছে। পাশাপাশি এর বিরোধিতা করছে অন্তত একটি বামপন্থী রাজনৈতিক দল যার নাম হচ্ছে সিপিবি। আমি সিপিবিকে দেখেছি এর বিরোধিতা করতে। এই ছাড়া আমার জানা মতে ওইরকম বিরোধিতা করতে কারো দেখিনি। তবে এখানে বলে রাখা ভালো, এটা কানের উপরে এক ধরনের নির্যাতন এবং অত্যাচার। বাংলাদেশে যারা রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেন তারা কোনো একটা কারণে মনে করেন যে আমরা যারা শ্রোতা তারা কানে শুনি না। ওনারা এত জোরে চিল্লায়, মাইক ফাটায় ফেলে এবং সেই কথাগুলো আসলে বোঝার উপায় থাকে না। আমার খুব কষ্ট হয়েছে মাঝে মধ্যে এই আলাপগুলো বোঝার জন্য। যাই হোক, আমি পয়েন্টগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি এবং আমি সেগুলো নিয়ে আস্তে আস্তে আলাপ করি যে কী কী পয়েন্ট উঠে আসছে এবং সেই পয়েন্টগুলোর বেসিসে আমি আলাপ করছি যে ওনারা এই যে বিরোধিতা করছে সেই বিরোধিতা কতটুকু যৌক্তিক এবং কতটুকু আসলে আমাদের নিজেদের জন্য জেনে রাখা ভালো। কয়েকজন বক্তাকে বলতে শুনলাম যে ওএইচসিআর যেসব দেশে আছে ওইসব দেশের মানবাধিকারের অবস্থা খুবই শোচনীয় এবং মোস্ট অফ দ্য বক্তব্যে আমি যেটা দেখলাম যে বেশিরভাগ বক্তাই বললেন যে ওএসসিএইচআর এর অফিস হচ্ছে যে 16টি দেশে আছে। তথ্যটি আসলে সঠিক নয়। ওএসসিএইচআর এর ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাই এদের অফিস আসলে মূলত 18টি দেশে আসে। 18টি দেশের মধ্যে 2টি দেশকে আমরা কোনো একটা কারণে খুব সচেতনভাবে বাদ দিয়ে গেছি, যাদের নাম বললে আসলে ওএসসিএইচআর এর বিরোধিতা করার যে পয়েন্টটা সেই পয়েন্টটা আসলে দাঁড়ায় না। সেই দুটি দেশ হচ্ছে মেক্সিকো এবং সাউথ কোরিয়া। কারণ বাকি 16টা দেশের কথা বলা হচ্ছে এগুলো যুদ্ধবিধ্বস্ত দেশ অথবা গৃহযুদ্ধ চলছে এরকম দেশ। সেই সব দেশে ওএইচসিএইচআর এর অফিস আছে এবং তারা হচ্ছে ওই সকল দেশের ভালো কোনো কিছু করতে পারছে না, সেটা পোর্ট্রে করা অনেক সহজ হচ্ছে। কিন্তু যদি মেক্সিকোর আলাপ আসে অথবা যদি হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার আলাপ আসে তাহলে কিন্তু এই ডিবেটটা আর করা যায় না। বিকজ আমরা মেক্সিকোর ইকোনমি সম্পর্কেও আমরা খুব ভালো করে জানি, যারা জানেন না তারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবে। এবং সাউথ কোরিয়ার মতো দেশে যেমন আমরা বর্তমান সময়ে যে টেকনোলজি ব্যবহার করছি সেই টেকনোলজির দিক থেকে সাউথ কোরিয়া বেশ উন্নত একটি দেশ। স্যামসাং, এলজির মতো কোম্পানি যেসব দেশে চলে সেই দেশ হচ্ছে যে মানে যেসব দেশ থেকে উৎপত্তি হয়েছে সেই দেশ হচ্ছে সাউথ কোরিয়া। আরেকটি কনসার্ন বারবার সবার মুখ থেকে আমি শুনতে পেলাম যে যখন এই দেশে গুম হয়েছে, খুন হয়েছে, তখন তো বাংলাদেশে ওএসসিএইচআর এর অফিস খোলা হয়নি, তখন তো বেশি প্রাসঙ্গিক ছিল, এখন কেন খোলা হচ্ছে? খুবই যুক্তিযুক্ত একটি কথা। এখানে আপনাদের জাতিসংঘের কাজ করার মডালিটি সম্পর্কে জানা লাগবে। এটা আমাদের বক্তারা যখন এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছেন, আমি আসলে যেটা রিড করছি সেটা হচ্ছে যে আমাদের বক্তারা আসলে পড়াশোনা করেন নাই, আমাদের নেতারা আসলে পড়াশোনা না করে না জেনে কথাবার্তা বলছেন। কারণ হচ্ছে এটা যে এই যে বারবার বলা হচ্ছে কেন পাকিস্তানে খোলা হচ্ছে না, কেন কাশ্মীরে খোলা হচ্ছে না, কেন গুজরাটে খোলা হচ্ছে না, কেন আসামে খোলা হচ্ছে না। দেখুন, জাতিসংঘের যতগুলো বডি আছে প্রত্যেকটা বডি, ট্রিটি বডি বলেন বা ইউপিআর বলেন বা স্পেশাল রিপোর্টার বলেন, এই সকল বডিগুলো একটি দেশে তখনই কাজ করতে পারে অফিসিয়ালি যখন সে দেশের সরকার তাদেরকে কাজ করার জন্য অনুমতি দেয়। যতক্ষণ পর্যন্ত সে দেশের সরকার অনুমতি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত জাতিসংঘের কোনো প্রতিষ্ঠান, কোনো প্রতিনিধি সেই দেশে কাজ করতে পারে না। জাতিসংঘের কিন্তু কোনো আগ বাড়িয়ে এসে কাজ করার সে ধরনের কোনো ক্ষমতা বা পাওয়ার নেই। এগুলো আমাদের একটু জানা প্রয়োজন আছে। সেই বিবেচনায় বাংলাদেশে যখন যে সময় গুম, খুন, হত্যার মতো ঘটনা চলছিল তখন ওএইচসিএইচআর আসলে চাইলেও বাংলাদেশে এসে কাজ করা সম্ভব ছিল না। আমার জানা মতে শেখ হাসিনার আমলে বাংলাদেশে বেশ কয়েকবার হচ্ছে যে মানবাধিকার বিষয়ক স্পেশাল রিপোর্টার
অ্যাপ্লাই করেছে বাংলাদেশে আসার জন্য, কিন্তু তিনি বাংলাদেশে আসার জন্য সরকারের কাছ থেকে অনুমোদন পায়নি। এখানে একটা বিষয়, টেকনিক্যাল বোঝার বিষয়, সেটা হচ্ছে যে তিনি কিন্তু চাইলে ব্যক্তিগতভাবে ভিসা নিয়ে বাংলাদেশে আসতে পারেন, তবে সেটা তিনি জাতিসংঘের প্রতিনিধি হিসাবে নয়, বরঞ্চ ব্যক্তিগত পর্যায়ে আসতে পারবেন। মানে তিনি স্পেশাল রিপোর্টিয়ার হিসাবে অথবা তিনি জাতিসংঘের প্রতিনিধি হিসাবে যে বক্তব্যটা দিতে পারবেন, সেই বক্তব্যটা কেবলমাত্র তিনি বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে বাংলাদেশে প্রবেশ করার পরেই দিতে পারবেন, আর আগ পর্যন্ত তিনি দিতে পারবেন না। ওএসসিএইচআর এর অফিস বাংলাদেশে হওয়ার বিষয়ে বর্তমান সরকার এগ্রি করেছে বিধায় অফিসটা বাংলাদেশে হয়েছে। এর আগের কোনো সরকার এটাতে এগ্রি করে নাই, বিধায় হয় না। কেন এগ্রি করে নাই? বলা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হবে, বাংলাদেশের সুনাম নষ্ট হবে, বাংলাদেশের যে স্ট্যাটাস আছে বিভিন্ন দেশে সেগুলো নষ্ট হয়ে যাবে। দুইটা পয়েন্ট আমি উল্লেখ করছি। প্রথমত হচ্ছে যে বাংলাদেশের যে স্ট্যাটাস আছে বিভিন্ন দেশের মধ্যে, বাংলাদেশকে সবাই যে একটা ভালো দেশ হিসাবে জানে, সেই স্ট্যাটাসটা নাকি নষ্ট হয়ে যাবে ওএসসিএইচআর এর অফিস যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। আমার মনে হয় এটা আর বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের পাসপোর্টের মান কতটুকু নিচে নেমেছে। বাংলাদেশ এখন মাত্র হাতে গোনা কয়েকটা দেশের মধ্যে অন অ্যারাইভাল ভিসা পায়। বেশিরভাগ এশিয়ান কান্ট্রিগুলো, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো পর্যন্ত বাংলাদেশের মানুষজনের অ্যাপ্লাইড ভিসা পর্যন্ত রিজেক্ট করে দিচ্ছে। বাংলাদেশের মানুষজনের ভিসা অ্যাপ্রুভ হচ্ছে না। বাংলাদেশের মানুষ চাইলেও বিভিন্ন দেশে তাদের পাসপোর্ট ব্যবহার করে যেতে পারছে না। তাহলে এই যে গল্পটা বলা হচ্ছে যে বাংলাদেশের মানুষের সম্মান নষ্ট হয়ে যাবে, স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে, এটা টোটালি বুলশিট। বাংলাদেশের মানুষের সম্মান আসলেও নাই। এই আলাপ এখন করতে গেলে জাতীয়তাবাদের লেন্স থেকে দেখতে গিয়ে আপনারা হয়তোবা খেপে যাবেন যে আমি আমার দেশকে ছোট করে কথা বলছি। দেখুন, এই কথাটা কি আসলে ছোট হচ্ছে নাকি বড় হচ্ছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে এখানে আমি সত্যি বলছি নাকি অসত্য বলছি। যদি আপনাদের কাছে মনে হয় আমি অসত্য বলছি, আমাকে আপনারা কারেক্ট করে দিবেন যে কোথায় বাংলাদেশের ভিসা আসলে বা বাংলাদেশের পাসপোর্ট আসলে অ্যাকসেপ্টেড হচ্ছে খুব ভালোভাবে, সেটা আপনারা নিজেরা চেক করে দেখতে পারবেন। বাংলাদেশের অবস্থা এমনিতেই শোচনীয় অবস্থায় আছে। দ্বিতীয় আলাপ যেটা আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে। এই আলাপটা কে করছে? এই আলাপটা আমরা করতে দেখলাম স্টুডেন্ট ফর সভরেনিটি নামে একটা সংগঠন আদিবাসীদের এগেইনস্টে বাংলাদেশে বেশ ভালো কাজ করছিল। সেই সংগঠনের একটা ছাত্রনেতা ছিল, সেই ছাত্রনেতাকে আমি বলতে শুনলাম, বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে ওএসসিএইচআর এর অফিসের কি সম্পর্ক? আপনারা দাবিটা করছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমার এই ছোট মাথায় আমি এখন পর্যন্ত এই জিনিসটা বুঝতে পারি নাই যে সম্পর্কটা আসলে ঠিক কোন জায়গায়, এটা ক্লিয়ার না। বলা হচ্ছে যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই অফিসটি বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে। যারা এই আলাপটা করছেন তারা কি পার্বত্য চট্টগ্রামের ডেমোগ্রাফিক সম্পর্কে আসলে ওয়াকিফাল কিনা, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে আমার জানা মতে বম জনগোষ্ঠী ছাড়া হয়তোবা অল্প কিছু সংখ্যক খ্রিস্টান মানুষজন এখানে বসবাস করেন। বাদবাকি বেশিরভাগ, মানে সবচেয়ে বড় অংশটাই হচ্ছে বুদ্ধিস্ট অংশ। আপনারা যদি বলেন যে এখানে একটা বুদ্ধিস্ট কান্ট্রি প্রতিষ্ঠা করার জন্য কাজ করা হচ্ছে, আমি সেটা মানতে পারি, সেই ডিবেটটা হয়তো বা কোনো এক্সটেন্ডে গিয়ে মানতে পারি। কিন্তু আপনারা যখন বলেন যে একটা খ্রিস্টান কান্ট্রি করার জন্য এই ধরনের মানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, সেটা আসলে মানা খুব সম্ভব নয়। কারণ খ্রিস্টান কান্ট্রি প্রতিষ্ঠা করার মতো কোনো কার্যক্রম এখানে চলে না, মানে পার্বত্য অঞ্চলে চলতে আমরা দেখিনি এখন পর্যন্ত। আপনারা বলবেন কুকিচিন ন্যাশনাল আর্মির কথা, কুকিচিন ন্যাশনাল আর্মি বা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট, এদের কি আসলে পার্বত্য অঞ্চলে যে সকল আদিবাসী জনগোষ্ঠী আছে তারা সমর্থন করে? বম জনগোষ্ঠী নিজেরা সমর্থন করে, অথবা আঞ্চলিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা সমর্থন করে? কেউই তো করে না। এবং যে সকল আঞ্চলিক রাজনৈতিক দলগুলো আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধিকারের প্রশ্ন নিয়ে কথাবার্তা বলে বা চুক্তি বাস্তবায়নের কথা বলে, তারাও কি কখনো বলেছে যে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হইতে লাগবে? কখনো তো বলে নাই। এই দাবিটা তো আপনাদের, এবং এর কোনো বাস্তবিক ভিত্তি আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে যে মৃত্যুদণ্ডের বিধান বাতিল হবে। এটাকে বলা হচ্ছে যে জাতিসংঘ মৃত্যুদণ্ডকে সমর্থন করে না, ক্যাপিটাল পানিশমেন্ট যেটাকে বলা হয়। এই বিধানটা বাতিল হবে কি হবে না সেটা নির্ভর করবে সবসময় বাংলাদেশের ডোমেস্টিক ল এর উপরে। আপনাদের ইন্টারন্যাশনাল ল এবং ডোমেস্টিক ল সম্পর্কে আইডিয়া থাকতে হবে। ইন্টারন্যাশনাল ল হচ্ছে যখন একটা মানে সমন্বিত বডি বা জাতিসংঘ যখন এই আইনগুলো প্রণয়ন করছে তখন আমরা এগুলোকে ইন্টারন্যাশনাল ল বলছি। ইন্টারন্যাশনাল ল ইট নট মানে এনফোর্সেবল বাই এনি স্টেট, এটা হচ্ছে এক ধরনের আলংকারিক আইন। এই আইনটা কেউ মানতেও পারে, নাও মানতে পারে। কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের যে বিধানটার পক্ষে বাংলাদেশের ইসলামিক গোষ্ঠীগুলো এখন কথা বলছে, আমার মাঝে মধ্যে আপনাদের এই দ্বিচারিতাগুলো খুব অবাক লাগে।
আপনারা তো আসলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের পক্ষে কথা বলার কথা নয়। আপনারা ইসলামিক কায়দা যেভাবে মৃত্যুদণ্ডের কথা বলা আছে সেটা আপনারা সাপোর্ট করার কথা। সেই জায়গা থেকে আপনারা যখন সরে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টাকে সমর্থন করছেন, তখন আমি এটাকে হিপোক্রেসি হিসাবে দেখছি এবং আমি বুঝতে পারছি যে আপনাদের উদ্দেশ্য আসলে ভালো নয়। আর পাত থাকে হচ্ছে যে তাদের মৃত্যুদণ্ড বাতিল করে দিবে বাংলাদেশে, না, আসলে এটা বাংলাদেশের ডোমেস্টিক লয়ের উপর ডিপেন্ড করবে। জাতিসংঘ কোনো ইম্প্যাক্টই এখানে চাইলেও করতে পারবে না। তারা রিকমেন্ড করতে পারে বাংলাদেশ সরকারকে বারবার, কিন্তু তারা কখনোই এই জিনিসটা চাপায় দিতে পারবে না। যদি পারতো তাহলে এটা এত বছর আগে করা হয়ে যেত। তারপরে বলা হচ্ছে যে এই প্রতিষ্ঠানটা বাংলাদেশে গোয়েন্দা নজরদারি করবে এবং আমেরিকার দাবেদারি করবে। আমি আমেরিকা উচ্চারণও করতে পারি না ঠিক মতো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের কি মনে হয় জাতিসংঘের কি প্রথম কোনো অফিস বাংলাদেশে হলো? বাংলাদেশে কি আর জাতিসংঘের কোনো অফিস নেই আপনাদের ধারণা? মানে আপনারা যে আলাপগুলো করছেন, আমি আবারও একই কথা বলি যে আপনাদের জানা যে কত কম সেই জিনিসটা আপনারা প্রমাণ করছেন। বাংলাদেশে জাতিসংঘের অফিস আজকে থেকে না, অনেক দিন আগে থেকে আছে। জাতিসংঘের অবস্থান এখানে অনেক আগে থেকে আছে এবং তারা এখানে অবস্থান করছে লম্বা সময় থেকে। যুক্তরাষ্ট্রের নজরদারি করার জন্য, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির জন্য জাতিসংঘের অফিস কি আসলে লাগে? আপনাদের মনে হয়? তাদের যে এফবিআই আছে, তাদের যে গোয়েন্দা সংস্থা আছে, সেই গোয়েন্দা সংস্থা চাইলে তো বাংলাদেশে বহু আগে থেকে নজরদারি করতে পারে, তার জন্য জাতিসংঘে লাগে? এগুলা কোনো যুক্তি হয়? সর্বশেষ যে যুক্তিটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিস হচ্ছে সমকামিতাকে সমর্থন করে, সমকামিতাকে প্রমোট করে এবং যাকে বাংলাদেশে পদায়ন করা হবে তিনি একজন সমকামী, তিনি তার পার্টনার নিয়ে আসবেন। এখানে তার সমকামী হওয়া না হওয়া নিয়ে আমার আসলে কোনো আইডিয়া নেই। আমি জানি না এটা বাংলাদেশের রাজনৈতিক নেতারা, ধর্মীয় নেতারা কিভাবে জানলে। বলা হচ্ছে যে তিনি তার পার্টনার নিয়ে বাংলাদেশে এসে সমকামিতা করবে, এটা আমরা কখনো গ্রহণ করতে পারি না। আপনাদের আসলে ভিয়েনা কনভেনশন পড়া লাগবে। ভিয়েনা কনভেনশন কিভাবে কূটনৈতিকদের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করে সেটা আপনাদের জানা লাগবে। তারপরে এই আলাপগুলোর দিকে যাওয়া লাগবে যে কে আসতে পারবে, কে আসতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের অফিস বাংলাদেশে আসলে কি সমকামিতা প্রমোট হয়ে যাবে? নৈতিকভাবে মানবাধিকারের প্রশ্নে জাতিসংঘ সমকামিতাকে সমর্থন করে, এটা আমিও স্বীকার করছি। কিন্তু কথা হচ্ছে, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এই জিনিসটা গ্রহণযোগ্য হবে কি হবে না, এটা নির্ভর করবে সম্পূর্ণ বাংলাদেশের মানুষের উপর। জাতিসংঘ, আমি আবারও বলছি যে জাতিসংঘ অনেক বিষয় আপনাদের রিকমেন্ডেশন দিতে পারে, কিন্তু সেই রিকমেন্ডেশন মানবেন কি মানবেন না সেটা নির্ভর করবে আপনাদের উপরে। একটি উদাহরণ দিচ্ছি। আপনারা অনেকেই হয়তোবা জেনে থাকবেন যে শেখ হাসিনার পতনের পরে জাতিসংঘের একটি তদন্ত দল বাংলাদেশে আসে। সেই তদন্ত দল বাংলাদেশে এসে তদন্ত করে 172 পৃষ্ঠার একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদনেই প্রথম বলা হয়েছে, যেটা বাংলাদেশ সরকারও বলতে পারেনি, যে জুলাই অভ্যুত্থানে 1400 মতো মানুষ নিহত হয়েছে এবং শেখ হাসিনা যে এই মানবতা বিরোধী অপরাধ করেছে, এই রিপোর্টটা কিন্তু দিয়েছে জাতিসংঘের তদন্ত দল। আপনারা জানেন জাতিসংঘের কোন বডি তদন্ত দল এটা ছিল? এটা ছিল OHCHR এর তদন্ত দল। OHCHR মানে অফিস অফ হাই কমিশনার ফর হিউম্যান রাইটস। এই OHCHR এর টিমই কিন্তু বাংলাদেশে এসে তদন্ত করে রিপোর্টটা দিয়েছে। এখন দেখেন, সেই তদন্ত রিপোর্টে যেভাবে বলা হয়েছে যে হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন, অথবা যেখানে বলা হচ্ছে 1400 মানুষ নিহত হয়েছে, আমরা তো সেই রিপোর্টটা অ্যাকসেপ্ট করলাম, তাই না? কিন্তু আমরা এখানেই বলা হয়েছিল যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, কিন্তু আমরা সেটা অ্যাকসেপ্ট করিনি। আবার বলা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আমরা সেটাও অ্যাকসেপ্ট করিনি। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি এবং মৃত্যুদণ্ডের বিধান আমরা এখন পর্যন্ত চালু রেখেছি। তাহলে এই জায়গা থেকে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তারা যে দাবিগুলো করছেন আসলে এই দাবিগুলো সত্য নয়, এই দাবিগুলো অসত্য। এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, অন্য কোনো এজেন্ডা আছে, যে এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য এরা আসলে OHCHR এর অফিসকে বাংলাদেশে আসতে দিতে চান না। বাংলাদেশে পরবর্তী সময় যে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তারা OHCHR কে বাংলাদেশে কন্টিনিউ নাও করতে দিতে পারেন। এটি 3 বছরের একটি চুক্তি হচ্ছে, কারণ রাজনৈতিক সরকারগুলো জাতিসংঘের উপস্থিতি বাংলাদেশে থাকলে তারা তাদের মতো করে ফ্রিলি যে মুভমেন্টগুলো করার বা যে ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশনের কাজগুলো করতে পারে, সেই কাজগুলো করার সুযোগ পায় না। এখানে অন্তর্বর্তীকালীন সরকার এই সাহসটি দেখিয়েছে, সেই সাহসের জায়গাটিকে আমরা আটকে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন হুমকি ধামকি দিয়ে। এবং বলা হচ্ছে অন্যান্য দেশে কেন এটা না করে বাংলাদেশে করা হচ্ছে, কারণ অন্য দেশের সরকার এটা অনুমোদন করে নাই। বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে বিধায় এটা করেছে। এটা হয়তো বা 3 বছর পরে থাকবে না, যখন নেক্সট সরকার ক্ষমতায় আসবে। এত তো এখানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। উদ্বিগ্ন হওয়ার কারণ হচ্ছে জাতিসংঘের OHCHR এর যে রিপোর্টটা আমি আপনাদের সাথে বলছি, যে 172 পৃষ্ঠার একটি রিপোর্ট দিয়েছে 5 আগস্টের পরবর্তী সময়ে তারা এসে তদন্ত করে। সেই রিপোর্টে কিন্তু বাংলাদেশের মাইনরিটি হিন্দু, আহমদিয়া সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, এছাড়া অন্যান্য যে মাইনরিটি সম্প্রদায়গুলো আছে তাদের উপর, নারীদের উপরে নির্যাতনের
আলাপগুলো কিন্তু খুব স্পষ্টভাবে উঠে এসছে, এবং সেই নির্যাতনগুলো যে ইসলামিক ডানপন্থী শক্তিগুলো করেছে সেই বিষয়গুলো খুব ক্লিয়ারভাবে উঠে এসছে। এখানে একটা বড় বিষয় আমাদের বোঝা লাগবে যে মানবাধিকার কিন্তু সবার জন্য আপহোল্ড করা লাগবে। আমাদের 2007 সালের পর থেকে 2024 সালের অগাস্ট পর্যন্ত তৎকালীন সরকারের যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে, যে শাপলা চত্বরের কথা বলা হয় যে এখানে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, আমিও মেনে নিচ্ছি সেই জিনিসটা, মেনে নেওয়ার কিছু নেই, এটা আসলে হয়েছেই। কিন্তু কথা হচ্ছে তখন তো আমরা আলাপগুলা করতে পারি না, তাই না? আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে যে আপনারা এনজিওর বিরুদ্ধে অনেক কথা বলেন, এই আমাদের ইসলামিক সংগঠনগুলো অনেক বিরোধিতা করেন এনজিওগুলোর। আপনাদের মনে রাখা লাগবে শাপলা চত্বরের নিহতের তালিকা নিয়ে কথা বলতে গিয়ে অধিকারের আদিলুর রহমান, যিনি বর্তমানে হচ্ছে যে একজন উপদেষ্টা আছে, তিনি কিন্তু 2 বছরের কারাদণ্ড পেয়েছে শেখ হাসিনা সরকারের আমলে, শুধুমাত্র শাপলা চত্বরে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট লেখার দায়। আমরা মানবাধিকার কর্মীরা সবসময় মানবাধিকারের পক্ষে কথা বলছি, মানবাধিকারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। কখনো কখনো এটা আপনাদের পক্ষে কাজ করে, কখনো কখনো আপনাদের বিপক্ষে কাজ করে। আপনারা যদি আমাদের এই ভয়েসগুলো সবসময় আটকে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদের পক্ষে কথা বলার জন্য মানুষ খুঁজে পাবেন না। আপনারা যারা আজকের বিরোধিতা করছেন, আমি বলছি আপনারা মিলিয়ে নিবেন যে আপনারাই কোনো একজন, আমি যতজনকে দেখলাম, আমি তো সবার বক্তব্যগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম, আমি নিশ্চিত যে আমি আপনাদের প্রত্যেককেই এর বেনিফিশিয়ারি হতে দেখবো, বা প্রত্যেক না হলেও অন্তত হাতে গোনা কয়েকজন মানুষকে আমি এর বেনিফিশিয়ারি হতে দেখবো, যারা ওএসসিএইচআর কর্তৃক বেনিফিশিয়ারি হবেন। এই ওএসসিএইচআর কিন্তু বাংলাদেশে একটি ভাইটাল রোল প্লে করেছে, যেটা আপনারা হয়তোবা জানেন না। আপনাদের জ্ঞাতার্থে বলি, ইউপিআর এর যে রিপোর্টগুলো আসলে আমরা সাবমিট করতাম, এবং যে ধরনের মানবাধিকার লঙ্ঘনের রিপোর্টগুলো আমরা সাবমিট করি, জাতিসংঘের সাধারণ পরিষদে যায়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অফিসে, এই রিপোর্টগুলো কিন্তু গিয়েছে মানবাধিকার কর্মীদের হাত ধরে। আমরাই এই রিপোর্টগুলো লিখেছিলাম যে কি ধরনের নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের ইসলামিক যে নেতারা আছে তাদের উপর, ইসলামিক দলগুলোর উপরে কি ধরনের ট্যাবোটাইজেশন করা হচ্ছে। দেখেন, জঙ্গিবাদ কিন্তু আমরা খুব ঢালাওভাবে বলি না কখনোই, যেখানে অন্যায় করা হচ্ছে সেটাকে অন্যায় বলছি। শাপলা চত্বরের ঘটনার বিরুদ্ধে কিন্তু আমাদের একটা ক্লিয়ার অবস্থান ছিল যে এইভাবে পারসিকিউশন করা যেতে পারে না কারো উপরে। তবে আপনি যদি কারো উপরে জুলুম করেন, আপনার দ্বারা যদি কেউ মজলুম হয়, আমি তার বিরুদ্ধে কথা বলবো। আপনাদের ভয় যদি হয় মানবাধিকার কর্মীদের কথা বলা, তাহলে আমি বলবো যে আপনারা মানবাধিকারের জায়গাটাকে রেসপেক্ট করছেন না, এবং আপনি নিজেকে নিজে বিপদের দিকে টেনে দিচ্ছেন। আমি বারবার একটা কথা বলি, আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, আমরা যারা মানবাধিকারের পক্ষে কাজ করি, আমাদের ভয়েসকে আপনারা আটকে দেওয়ার চেষ্টা করবেন না। আমার কোনো কথা আজকে আপনার পক্ষে যাচ্ছে, আমার কোনো কথা কালকে আপনার বিপক্ষে যাবে, কিন্তু মাথায় রাখবেন সার্বিকভাবে আমরা মানবাধিকারের পক্ষেই কাজ করছি। মানবাধিকারকে যদি আমরা আপহোল্ড করতে না পারি না, আমাদের মানবতা বোধটা থাকবে না। মানবাধিকার কখনো সিলেক্টিভ হতে পারে না। আপনারা অনেকেই প্রশ্ন তুলছেন, জাতিসংঘ যে মানবাধিকারের কথা বলে, জাতিসংঘ যে মানবাধিকারের সংজ্ঞা দেয়, সেটাই কি আসলে মানবাধিকার? আসলে মানবাধিকার আপনার জন্য সিলেক্টিভ হতে পারে, সরকারের জন্য সিলেক্টিভ হতে পারে। আমরা যারা মানবাধিকার কর্মী, আমাদের জন্য মানবাধিকার সিলেক্টিভ না। মানবাধিকার আমাদের জন্য সর্বজনীন, যা সবার জন্য প্রযোজ্য। মানবাধিকার যখন সিলেক্টিভ হয়ে যাবে, তখন কোনো একটা সময় আপনি জুলুমবাজ হয়ে যাবেন, আমি মজলুম হয়ে যাব, আবার কখনো কখনো আমি জুলুমবাজ হয়ে যাব, আপনি মজলুম হয়ে যাবেন। যার কারণে মানবাধিকারকে সিলেক্টিভ হইতে চিন্তা করতে যাবেন না, কোনো একটা স্পেসিফিক লেন্স থেকে চিন্তা করতে যাবেন না। মানবাধিকার কমিশনকে কাজ করতে দেন। বাংলাদেশে যে জাতীয় মানবাধিকার কমিশন আছে, তার মতো অথর্ব প্রতিষ্ঠান আর কোনো কিছু হতে পারে না। এরা আসলে প্রপারলি কখনো কাজ করতে পারে না। সো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিসটা বাংলাদেশে হচ্ছে, এটা বাংলাদেশের জন্য আদৌতে ভালো হবে না খারাপ হবে, এটা সময় বলে দিবে। আমি সেই ডিবেটের দিকে যাচ্ছি না, তবে এই অফিস প্রতিষ্ঠা হওয়াটাকে আমি সমর্থন করছি, এবং আমি মনে করি বাংলাদেশের নির্যাতিত যে সকল জনগোষ্ঠী আছে তাদের একটি স্পষ্ট, কঠোর এবং শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে তারা কাজ করবে। সবাইকে শোনার জন্য ধন্যবাদ। এই ভিডিওটা একটু লম্বা গেল, বাট এই আলাপটা বেশি দরকার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আবার কোনো একদিন কথা হবে। দাদা।